জামাত এনসিপির জন্য বিরাট সুখবর দিলেন পিনাকি ভট্টাচার্য। জামাত শিবিরের বাইরে আপনারা প্রস্তুতি নিন, আপনাদের সামনে অপার সম্ভাবনা, আপনারাই আগামীর ভবিষ্যৎ। মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া, তার একটু অনেক বড় বিজয় অর্জন আমাদের হয়েছে। আমি সবসময় আপনাদেরকে খারাপ খারাপ খবর দিয়ে থাকি, তবে আপনাদের সবাইকে, পুরো দেশবাসীকে একটা হ্যাপি ভালো খবর দিব। সবার সামনে একটি সুখবর, আমাদের সকল দেশবাসী ভাই বোনদের জন্য একটি সুখবর ডিক্লেয়ার করবো। চাঁদা তো আপনিও থাকবেন, দোকানদার আপনারা যারা আছেন তাদের যদি চাঁদার জন্য আশা বাইরে রাখবেন, মানুষ যদি ধরে আপনাদের পিঠে হাতে তুলে দেয়, আমাদের কিছু করার নাই। এই প্রথম দিনে সরকারের বেশ কিছু কর্মকাণ্ড, বেশ কিছু ঘোষণা অনেকের মন জয় করেছে। জুলাই সনদকে অস্বীকার করেন, তাহলে আপনার মন্ত্রিসভা অবৈধ, আপনার এই নির্বাচন অবৈধ, গণভোট অবৈধ, সব অবৈধ। বলেন সব অবৈধ। খালি হানা ভোট, গণভোট তো হয়নি খালি এই জুলাই সনদের উপর ভিত্তি করে। জাতীয় নির্বাচন হয়েছে এই জুলাই সনদের উপর ভিত্তি করে। তাহলে আমি বাবা মাকে অস্বীকার করলে আমি সন্তান, আমার পরিচয় কি? সবশেষে আমি বিএনপির জন্য একটা বিপদ, ভয়াবহতম একটা বিপদ আছে, যদিও তারা ফুরফুরে মেজাজে আছে, কিন্তু তাদের জন্য একটা ভয়াবহ বিপদ আছে। আবারও বলছি, ভারতের গোলামি বা ভারতের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশে যারা পলিটিক্স করবেন, একসময় তাদেরকে রাস্তায় তাড়িয়ে নিয়ে কুকুরের মতো পেটানো হবে। যেখানেই ভারতীয় স্বার্থ রক্ষার জন্য চেষ্টা করবে, তাদের কুকুরের মতো পেটানো হবে। সালাউদ্দিনকে ভারত এমনি এমনি রেখে দেন। সালাউদ্দিন আহমেদ, তিনি রয়ের প্রথম শ্রেণীর এজেন্ট, রয়ের এজেন্টকে তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিলেন। এটা কিভাবে সম্ভব? প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশে যে চলমান প্রেক্ষাপট বা পরিস্থিতি বিরাজ করছে, তারই আলোকে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বা কতটা গুরুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। আমি বিএনপির জন্য একটা বিপদ, ভয়াবহতম একটা বিপদ আছে, যদিও তারা ফুরফুরে মেজাজে আছে, কিন্তু তাদের জন্য একটা ভয়াবহ বিপদ আছে, সেটা আমি শেষে বলবো। আগে অভিজ্ঞতাটা শেয়ার করি। তো তিনি আসলেন একটা জায়গায়, নির্ধারিত জায়গায়। আমি কিছু কিছু বিষয় কিন্তু স্কিপ করছি সঙ্গত কারণেই। সেখানে গেলাম, আমি স্বয়ং জামাত আমিরের সামনাসামনি হয়ে প্রশ্নটা করলাম। প্রশ্ন নয়, অনেকটা আমি সতর্ক। আমি তাকে স্মরণ করে দিলাম এইভাবে যে, মাননীয় আমির, আপনি নিশ্চয় জানেন 2008 সালের নির্বাচনের আগে ভারত যখন শেখ হাসিনাকে ছাড়পত্র দিয়ে দিল এবং তারা শেখ হাসিনাকে সমর্থন করলো, তখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে তৎকালীন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি, তারা ফখরুদ্দিন মঈনুদ্দিনকে জানিয়ে দিল যে আমাদের পছন্দের ব্যক্তি এখানে শেখ হাসিনা, এবারে তোমরা কি করবা, তার সাথে কথা বলো, তোমাদেরকে যেতে হবে। তার আগে আমেরিকা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছিল যে তাদেরকে এখন চলে যেতে হবে, তারা 2 বছর শাসন করেছে, সেনা শাসন আমরা দেখতে চাই না, ওদেরকে বিদায় নিতে হবে। তারপরে তখন মঈনুদ্দিন ফখরুদ্দিন বারবার আমেরিকা এবং ভারতের সাথে যোগাযোগ করে যে তাহলে আমাদের সেফ এক্সিট কি হবে, আমরা তাহলে বিদায় নেবো কিভাবে। প্রণব মুখার্জি বলেন যে আমরা জানি না, এটা আমরা বলতে পারবো না, তুমি শেখ হাসিনার সাথে কথা বলো। তো মঈনুদ্দিন যখন শেখ হাসিনার সাথে যোগাযোগ করলো, তখন শেখ হাসিনা তাকে একটা শর্ত দিয়েছিল যে আমি তো ক্ষমতায় এসেই গেছি, যেহেতু গ্রিন সিগন্যাল আমি পেয়েছি, আমি ক্ষমতায় আসছি, আমি ক্ষমতায় আসার পরে তোমরা যে অবৈধভাবে এই যে 2 বছর ক্ষমতায় থাকলে আমি তোমাদের বিচার করবো, তোমাদের প্রত্যেককে আমি ফাঁসির দড়িতে চড়াবো। তখন মঈনুদ্দিন শেখ হাসিনাকে বলেছিল তাহলে আমাদের কি করতে হবে, আমরা তো আপনার সাথে নেগোসিয়েশন করতে চাই, কি করতে হবে। শেখ হাসিনা তাকে শর্ত দিয়েছিল যে আমাকে 2/3 উপরে আসন এনে দিতে হবে, যেহেতু তোমাদেরকে যদি আমি রক্ষা করতে চাই তাহলে তোমাকে ওই সংবিধান সংশোধন করতে হবে। তো সংবিধান সংশোধন করতে হলে আমি যদি 2/3 বেশি আসন না পাই, তাহলে তো তোমাদের আমি রক্ষা করতে পারবো না। তাহলে ওইটা যদি এনে দিতে পারো, তাহলে আমি এসে তোমাদের সমস্ত কাজের বৈধতা দিব। তখন মঈনুদ্দিন বলেছিল হ্যাঁ ঠিক আছে, আমরা আপনার কথা মেনে নিলাম, তাহলে আপনি একটা ঘোষণা দেন যে আপনি আমাদেরকে সেফ এক্সিট দিবেন, তাহলে ঘোষণা দেন। মনে পড়ে আপনাদের, শেখ হাসিনা কিন্তু চট্টগ্রামে সম্ভবত যে বলেছিল যে এই সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার, এটা আমাদের আন্দোলনের ফসল, আমরা ক্ষমতায় আসলে তাদের সমস্ত কাজের বৈধতা দিব, ঘোষণা কিন্তু দিয়ে দিল। আর এই ঘোষণার প্রেক্ষিতেই মঈনুদ্দিন ফখরুদ্দিন শেখ হাসিনাকে 200 উপরে আসন এনে দিল। শেখ হাসিনা ক্ষমতায় এসে তাদের সমস্ত কাজের বৈধতা দিল, সংবিধান পরিবর্তন করে তাদেরকে সেফ এক্সিট দিয়ে দিল। ঠিক আমি এই গল্পটাই জামাত আমিরকে এইবার এইটুকু বলার পরে আমি তাকে বললাম যে এরকম একটা নেগোসিয়েশনের আভাস আমরা দেখতে পাচ্ছি, যার কারণে বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলা হচ্ছে যে আমরা জুলাই সনদ মানি না, আমরা এটা করি না, ওটা করি না, রাষ্ট্রপতি সুপ্পুকে সরানো যাবে না, ইত্যাদি ইত্যাদি। দেখেছেন আপনারা সব। এইটার ব্যাপারে আপনাদের কোনো প্রস্তুতি আছে কিনা যদি এরকম হয়? তখন জামাত আমির এই ব্যাপারে কোরআনের ওই আয়াতটা শুনিয়ে দিলেন আর কি, যে ও মাকারু ওয়া মাকারুল্লাহ। সব ঠিক আছে, কিন্তু আসলে সবশেষে কিন্তু রঙ্গমঞ্চে অভিনয় করতে হয় মানুষকেই, এইটুকু মাথায় রাখতে হবে। সব আল্লাহ করে, কিন্তু রঙ্গমঞ্চে অভিনয়, সাফারার ভোগান্তি, এটা মানুষকেই করতে হয়। এবং এখানে মানুষ তার বিচক্ষণতা দিয়ে, তার প্রুডেন্স দিয়ে অনেক কিছু সে
মিনিমাইজ করতে পারে, আবার ম্যাক্সিমাইজও হয়ে যায়। তো যাই হোক, আমি তো বুঝলাম। তো এখন মেলে কিনা আপনারা একটু চিন্তা করুন তো, মেলে কিনা। এটা কিন্তু আমি এই যে বললাম, এটা কিন্তু আমি এর কোনো প্রমাণ নাই, ডকুমেন্টস নাই, কিছু নাই। এটাকে আপনারা যদি রেফারেন্স চান তাহলে কিন্তু আমি দিতে পারবো না। তবে আমার কাছে আমার প্রুডেন্স যতটুকু আছে, আমার যতটুকু আল্লাহ বোঝার সামর্থ্য দিয়েছে, আমি সেই অনুযায়ী কিন্তু এই প্রশ্নটা করেছিলাম, এবং আমার কাছে মনে হচ্ছিল যে এরকম একটা কিছু হবে, অর্থাৎ 2/3 আসন বিএনপি এবার যেভাবে হোক তাকে দেওয়া হবে। তো সেটাই কিন্তু হয়েছে। এটা আপনারা আবার অন্যভাবে নিয়ে, এটা কাকতালীয় হতে পারে, ওইটার কারণেই যেটা হয়েছে সেটা নাও হতে পারে। মনে করেন এটা কাকতালীয়, কিন্তু হয়েছে। আবার বাজারে যে অভিযোগগুলো এসেছে, ব্যাপক কারচুপির যে অভিযোগগুলি এসেছে, এগুলো তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা তো মিডিয়ার কল্যাণে সেটি দেখছি। তাহলে এটি অস্বীকার করবো কি করে? তাহলে এই ব্যাপারে সতর্ক করার পরেও জামাত ইসলাম ওই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে পারে নাই। উপরন্তু আমি নির্বাচনের দিন আমি যেখানে ভোট দিয়েছি, দেখলাম ভোট কেন্দ্রে আমি যখন ভোট দিতে যাচ্ছি, ভোট কেন্দ্রের আশেপাশে একেবারে প্রবেশ মুখে যেখানে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মেইন রোডের আশেপাশে বিএনপি নেতাকর্মীরা তারা তাদের প্রার্থীর আইডি কার্ড ঝুলিয়ে ঠিক ওই আশেপাশে শয়ে শয়ে, এক একজন নয়, আশেপাশে ঘুরঘুর করছে। তারা ওই যে বড় লম্বা মেয়েদের লাইন, সেই লাইনের পাশ দিয়ে বারবার ঘোরাঘুরি করছে, আসা যাওয়া করছে। এতে কি প্রভাব পড়ে না মানুষের মনে? অপরদিকে জামাতের কোনো কর্মীকে আইডি কার্ড ঝুলিয়ে আমি ওই নির্বাচনের আশেপাশে কোথায় দেখি নাই। পরে আমি খুঁজতে শুরু করলাম, খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেলাম ভোট কেন্দ্র থেকে মিনিমাম 600 গজ দূরে দেখি তারা কয়েকজন বসে আছে। তো আমি তাদেরকে বললাম যে আপনারা এখানে, ওখানে তো ওনারা ঘোরাঘুরি করছে, আপনারাও তো ওখানে 2-1 জন যেতে পারেন। আমাকে তো আর কেউ চেনে না, যার কারণে তারা ওইটারে কোনো পাত্তা দিল না। পরে আমি রাস্তা পার হয়ে এই পাশে যখন চলে আসলাম, এই পাশে এসে দেখি তারা তাদের তাঁবুতে বসে আছে, যে নির্বাচনী ক্যাম্প করেছে। সেখানে আমি বললাম যে ভাই আপনারা তো এখানে বসে আছেন, তো ওইখানে তো এই অবস্থা, ডিটেলস বললাম। তো তারা বলছে ওরা ওখানে আছে, ওখানে থাক, আমরা এখানে বসে আছি। তারপরে বুঝতে পারছেন, মানে একেবারে আমার কাছে এইটার পরে মনে হলো যে তাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। তো আপনি যখন তাদের হাতে ছেড়ে দিবেন, তারা তো সেই কাজ করবেই, সেই কাজ তো করবেই। আমার কাছে ওইখান থেকে কেন যেন মনে হলো যে আসলে আন্তরিকতাটা আমার কাছে কম মনে হলো, এবং ভোট কেন্দ্র যে পাহারা দিতে হবে এবং প্রতিপক্ষকে যে আটকিয়ে রাখতে হবে, কোন রকম কারচুপি করতে দেওয়া যাবে না, এটা প্রচন্ড উপস্থিতি। আমি জাস্ট শুধু আমি যেখানে ভোট দিয়েছি সেটার কথা বললাম। সারা দেশে এর চিত্র আলাদাও হতে পারে। জুলাই সনদকে অস্বীকার করেন, তাহলে আপনার মন্ত্রিসভা অবৈধ, আপনার এই নির্বাচন অবৈধ, গণভোট অবৈধ, সব অবৈধ। বলেন সব অবৈধ। যে শপথ নিলেন না, শপথ না নিলে কি হবে? শপথ না নিলে কি হবে? আপনি যদি শোনেন, এই দেখেন কনস্টিটিউশন বলতেছেন, কনস্টিটিউশন বলছে কোন সংসদ সদস্য আদর্শ শূন্য হবে যদি তারা নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে 90 দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিলে নির্ধারিত শপথ গ্রহণ বা ঘোষণা করিতে বা শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষর দান করতে অসমর্থন হন। আপনারা যদি এই জুলাই সংস্কারের শপথ না নেন, আগামী 90 দিনের মধ্যে আপনাদের সিটি ভ্যাকেট হয়ে যাবে। খালি জুলাই সনদের ভিত্তি করে ভোট, খালি হানা ভোট, গণভোট তো হয়নি খালি এই জুলাই সনদের উপর ভিত্তি করে। জাতীয় নির্বাচন হয়েছে এই জুলাই সনদের উপর ভিত্তি করে। তাহলে আমি বাবা মাকে অস্বীকার করলে আমি সন্তান, আমার পরিচয় কি? আপনি ইউনিট সরকারের কাজকর্মকে যদি অস্বীকার করেন, জুলাই সনদকে অস্বীকার করেন, তাহলে আপনার মন্ত্রিসভা অবৈধ, আপনার এই নির্বাচন অবৈধ, গণভোট অবৈধ, সব অবৈধ। বলেন সব অবৈধ। আর 90 দিনের মধ্যে আপনি যদি না নেন তাহলে কি হবে? তাহলে কনস্টিটিউশন করতেছেন, তাহলে আপনার সিট ভ্যাকেট হয়ে যাবে, আপনার সিট সবার এই মেজরিটি সিট সব ভ্যাকেট হয়ে যাবে। এই সরকারে তিনটা দালাল রেখেছে বিএনপি। আপনারা কি সেটা জানেন? প্রথম দালাল সালাউদ্দিন আহমেদ দীর্ঘ 9-10 বছর ভারতের শিলংয়ে ছিলেন। আমার একটা প্রশ্ন, তিনি ভারতের শিলংয়ে ছিলেন, তাকে কি ভারতবর্ষ কিংবা ভারতের গোয়েন্দা সংস্থা জামাই আদর করে রেখেছিল? নিশ্চয় না। তিনি নিশ্চয়ই ভারতের থেকে কোনো না কোনো পারপাস সার্ভ করেছেন। ভারতের ভাই বোনেরা আমার উপর ক্ষিপ্ত হতে পারেন, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব। সালাউদ্দিনকে ভারত এমনি রেখে দেয় বিভিন্ন মারফতে। আমি বলতেছি না, অনেকে বলার চেষ্টা করে, পিনাকি বলে, ইলিয়াস বলে, অনেক অ্যাক্টিভিস্ট আছে, তারাও বলার চেষ্টা করে সালাউদ্দিন আহমেদ তিনি রয়ের প্রথম শ্রেণীর এজেন্ট, রয়ের এজেন্টকে তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিলেন। এটা কিভাবে সম্ভব? এটা হতে পারে। আরেকজন আছেন ডক্টর খলিলুর রহমান, অনেকেই বলেন তিনি ডিপ স্টেটের দালাল। আমি জানি না তিনি ডিপ স্টেটের দালাল কিনা, তবে তিনি মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির যে চাওয়া পাওয়া, তাদের যে এজেন্ডাগুলো, সেগুলো বাস্তবায়ন করবার চেষ্টা দীর্ঘদিন থেকে করে আসছেন। ডক্টর খলিলুর রহমানের নিয়োগ দিয়ে বিএনপি অনেক ক্ষুব্ধ হয়েছিল। তৎকালীন সময় খলিলুর রহমানকে অব্যাহতি দেওয়ার জন্য, অপসারণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। ইসরাকের নেতৃত্বে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে মিছিল হয়েছে। ডক্টর খলিলুর রহমান একজন বিদেশি নাগরিক, তাকে কোন আকলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানানো হয়, সেনাবাহিনী দেশের আভ্যন্তরীণ বিষয় তার কাছে কিভাবে তুলে ধরবে, এই নিয়ে লম্বা একটা বক্তব্য দিয়েছিলেন বিএনপির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। শুনবেন নাকি বক্তব্য? শুনেন। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে, কিভাবে ভাবলেন? ইসরাক থেকে শুরু করে বিএনপির শীর্ষ পর্যায়ের সকল নেতাকর্মী ডক্টর খলিলের নিয়োগে বাধা দিয়েছিল। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, কয়েক মাসের ব্যবধানে বিএনপি সরকার গঠন করলো, আর সেই সরকারের টেকনোক্র্যাট মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ব্যাপারটা অনেক হাস্যকর না? অনেকে বলার চেষ্টা করে খলিলকে নিয়োগ দিয়েছিল জামাত, অনেকে বলার চেষ্টা করে বিএনপি। আদতে খলিলকে নিয়োগ দিয়েছে কারা? যদি বুঝতে না পারেন কয়েকটা দিন অপেক্ষা করেন, সবকিছু আপনারা জেনে যাবেন। ডক্টর খলিলকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়াতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি আবার শুভেচ্ছা বার্তা দিয়েছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কি হচ্ছে আপনারা কি কেউ ভেবে কুল কিনারা পাচ্ছেন না? এখানে এমন ভাবে একটা মন্ত্রিসভা গঠন করা হয়েছে যেখানে প্রতিবেশী বন্ধু রাষ্ট্র সন্তুষ্ট থাকবে, যেখানে পশ্চিমারাও তাদের চাওয়া পাওয়া এখান থেকে উদ্ধার করবে। এটা অনেকেই বিশ্বাস করবেন না, এটা অনেকেই বলতে পারেন এখানে অনেক কিছু আছে, অনেক বিষয় থেকে যায়, থাকতে পারে, বাট এখানে উভয় দেশের স্বার্থ রক্ষা করা হয়েছে। এটা আপনারা কিছুদিন পর টের পাবেন। আমির খসরু তাকেও বর্তমান মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হয়েছে। যে আমির খসরু অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, তার সাথে সাক্ষাৎ করবার জন্য ভারতে
মাঝে মধ্যেই যান, বুঝতে পারছেন? এছাড়াও আরো অনেক বিতর্কিত ব্যক্তিকে বিএনপি মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছে। রবিউল ইসলাম নামে একজন মন্ত্রী 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে, হত্যা মামলার আসামি, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, ব্রিটেনের নাগরিক, বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের প্রথম শ্রেণীর এজেন্ট, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বলা হচ্ছে তিনিও ডিপ স্টেট অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ট। এখন এই সরকার এদেরকে নিয়ে কতদিন ঠিকঠাক দেশের স্বার্থ রক্ষা করে, জনগণের স্বার্থ রক্ষা করে দেশ পরিচালনা করতে পারবে সেটা সময় বলে দেবে। সুতরাং এটা নিয়ে আমরা বেশি মাথা ন গলাই, বুঝতে পারছেন? জামাত এনসিপির জন্য বিরাট সুখবর দিলেন পিনাকি ভট্টাচার্য। জামাত শিবিরের বাইরে আপনারা প্রস্তুতি নিন, আপনাদের সামনে অপার সম্ভাবনা, আপনারাই আগামীর ভবিষ্যৎ, আপনারাই ক্ষমতা আসবেন এবং সেটা টেকসই হবে। বিএনপি যেভাবে জুলাইয়ের সাথে গাদ্দারি শুরু করেছে, 2 নম্বরই শুরু করেছে, প্রতারণা শুরু করেছে, ক্ষমতায় আসার সাথে সাথে শপথ নেওয়ার আগেই ঝামেলা বাজিয়ে দিয়েছে, তাতে বিএনপির অবস্থা ভালো মনে হচ্ছে না। জনগণের আস্থার প্রতীক জামাত এনসিপি থাকবে এবং দেশকে তাদেরকে এগিয়ে নিতে হবে, তাদেরকেই নেতৃত্ব দিতে হবে। দর্শক, পিনাকি ভট্টাচার্যের একটা বক্তব্য নিয়ে আলোচনা করবো। তার আগে বলে নিই যে পিনাকি ভট্টাচার্যের অবদান কি। দেখেন, জামাত ইসলামী 12% ভোট থেকে আজকে 40% এসেছে, যেখানে অতীতে 31% ভোট নিয়ে সরকার গঠন করার নজির আছে এই বাংলাদেশে 91 সালে। জামাত যে পরিমাণ ভোট এবার পেয়েছে, এর চেয়ে কম সংখ্যক ভোট নিয়ে একাধিকবার সরকার গঠিত হয়েছে। তো সেখানে জামাত সরকার গঠন করার মতো ভোট অলরেডি অর্জন করেছে এবং 1 লাফে এতদূর এসেছে। 1 লাফে একদম পিকে ওঠা এটা ভালো না, ঝড়ের গতিতে যা আসে ঝড়ের গতিতে শেষ হয়ে যায়। এই জন্য জামাত যেভাবে ধারাবাহিকভাবে এগোচ্ছে এটা ঠিক আছে। এখন এই যে অবস্থাটা জামাতের, এই যে একটা উত্থান, যেটাকে প্রথম আলো বা সুশীল অনেকে বলছে যে জামাতের ঢাকা দখল, 2 দিন পর বলে বাংলাদেশ দখল। হ্যাঁ, একক দল হিসেবে বিএনপি চেয়ে জামাত বড়, আওয়ামী লীগের ভোট পেয়ে বিএনপি ফার্স্ট হয়েছে। তো সেই জায়গায় জামাতের যে অর্জন, এর পেছনে কিন্তু পিনাকি ভট্টাচার্যদের অবদান আছে। কিছু অতি সুশীল এদেরকে নাক শিটকায়, কিন্তু না, পিনাকি ইলিয়াস জামাতের ন্যারেটিভ নির্মাণে এবং বিএনপিকে রিনোলাইজ করার ক্ষেত্রে তাদের অবদান অসামান্য। সেখানে আবার জামাতের অনেকে বলেন যে পিনাকি ডুবিয়েছে। আরেকটা মজার সহজ বিষয় বুঝেন যে পিনাকি ইলিয়াস জামাতের জন্য উপকারী না ক্ষতিকর। জামাতের 2-1 চিনি তারা ক্ষতিকর হিসেবে বলে না, যারা ক্ষতিকর হিসেবে বলেন তারা ক্ষতিকর জামাতের জন্য, কিন্তু পিনাকি ইলিয়াস জামাতের জন্য ব্লেজিং। এবার পিনাকি ইলিয়াস না, আজকে একটা কথা বলি এখানে এই প্রসঙ্গক্রমে। জামাত কি করতে পেরেছে আমরা জানি। এই যে হাইপ তৈরি করা জামাত ক্ষমতায় আসবে, জামাতের সাধারণ জনগণকে কনভিন্স করা যে জামাতকে ভোট দেওয়া উচিত। জামাত কি? জামাত ইজ নট থ্রেট। জামাত শুধু ধর্মীয় গণ্ডির মধ্যে আবদ্ধ নয়, জামাত রাজনৈতিকভাবে সবার জন্য সুইটেবল, ইনক্লুসিভ। এই জিনিসগুলো সাধারণ জনগণ কারা বুঝিয়েছে? জামাতের উত্থানের পেছনে আল্লাহর রহমত সবার উপরে, এবং জামাতে যারা কাজ করে তারা তো আছেই, তারা না থাকতে পারার কিছুই না। কিন্তু আপনি যদি কন্ট্রিবিউশন হিসেবে করেন, অ্যাক্টিভিস্ট, এই যে আমার কথা যদি বলি, আমি, ইলিয়াস, পিনাকি, এদের অবদান অসামান্য। বিএনপির বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণ, জামাতের পক্ষে ন্যারেটিভ নির্মাণ, এটা কারা করেছে? জামাতের নেতাকে ন্যারেটিভ বুঝে না, এটা পিনাকিরা করেছে, আমরা করেছি। অতএব জামাতের আজকে উত্থানের পেছনে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস কনকসরা, এদের অসামান্য অবদান আছে। পিনাকি ইলিয়াস কনকসরাদের মারাত্মক তাসির জনগণের উপর। এখন পিনাকি ইলিয়াস কনকসরা এরা যে জামাতের জন্য ব্লেজিং, উপকারী, সেটা বুঝবেন কিভাবে? আপনি তো চাইলে সবকিছু বুঝতে পারবেন না। সহজ একটা মানদণ্ড বলে দিই। দেখেন, পিনাকিকে গালি দেয় বিএনপি। বিএনপি নির্বাচনে জেতার পর তার স্লোগান দেয় যে পিনাকি তুই দেখে যা, সংসদে তোর বাপেরা। এর মানে পিনাকির প্রতি খুব বিএনপির, ইলিয়াসের প্রতি খুব বিএনপি। পিনাকির বিরুদ্ধে জুতো মিছিল করে, ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে কারা? বিএনপি। অতএব বুঝতে হবে যে পিনাকি ইলিয়াসকে বিএনপি ভয় পায়, আর বিএনপি যাদেরকে এত খারাপ হিসেবে দেখে, এবং বিএনপির কিছু লোক বলে এই যে পিনাকি ইলিয়াসকে পীর মেনেছো, এখন দেখো না ফার্স্ট হতে পারে। আরে ভাই, জামাতের যদি উত্থান হয়েছে এখানেই তো পিনাকির অবদান আছে। আর এই যে পিনাকি ইলিয়াসকে পীর মেনেছো, এখন দেখো, এটা বলে তো বিএনপির লোকেরা। এর মানে বিএনপির একটা রাজি, যদি পিনাকি ইলিয়াসের কারণে জামাতের ক্ষতি হয়ে থাকে, তো বিএনপি খুশি হবে, চুপ থাকবে যে না, ওরকম আরো ইলিয়াস পিনাকি আসুক আর জামাত বাস খাক। কিন্তু না, বিএনপিতে বলছে যে না না না, পিনাকি ইলিয়াস এটাকে বাদ দেন, তাহলে জামাত ভালো করবে। বাবারে, জামাতের ভালো চাই বিএনপি। তো দর্শক, বিএনপির যে অ্যাপ্রোচ, যে অ্যাটিটিউড পিনাকি এবং ইলিয়াসকে নিয়ে, এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে পিনাকি ইলিয়াস জামাতের জন্য উপকারী না ক্ষতিকর। ডেফিনেটলি উপকারী। দর্শক, খুবই উদ্বেগের একটা খবর, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে এখন প্রচন্ড গড়িমসি করছে। তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না, তাদের মতিগতি, অ্যাটিটিউড সেটাই বলে দিচ্ছে। কারণ জুলাই সনদের ভিতরে যে শর্তগুলো রয়েছে, এই শর্তগুলো তাদের মনোভূত নয়। তারা কোনো অবস্থাতেই ওইগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে না, কারণ এগুলো বাস্তবায়ন করলে ক্ষমতার যে লংজিভিটি, এটা কমে যাচ্ছে। বুঝতে পারলেন না? মানে ওই যে শেখ হাসিনা 17 বছর, ঠিক এরকম বিএনপি যখন সংস্কার কমিশনে গিয়ে বিভিন্ন বিষয়ে, লিগ্যাল যে বিষয়গুলো, জনমানুষের যে আকাঙ্ক্ষা যে বিষয়গুলোতে ছিল, সেই বিষয়গুলোতে যখন বাগড়া দিচ্ছিল একের পর এক, তখনই আমরা ছোট মানুষ, তারপরেও আমাদের বুঝতে বাকি ছিল না যে বিএনপি কেন এটা করছে। এইটা করছে এই কারণে বিএনপি তখন এই জিনিস চিন্তা করলো যে কি রে, 17 বছর আওয়ামী লীগ খেলো, আর এখন আমরা ক্ষমতায় আসবো, এখন আমাদের ক্ষেত্রে যত নিয়ম, এটা তো মানা যায় না। মানে হাসিনা পালানোর পরে তো তখন বিএনপি ক্ষমতায় আসবে, এটা অবধারিত ছিল। 5 তারিখের পরেই যদি তারেক রহমান দেশে ফিরে আসতেন এবং খুব দ্রুত একটা ইলেকশন হতো, তাহলে মানে কোনো কথা ছাড়া নিরঙ্কুশ জামাত ইসলাম এখন যে ভোট পেয়েছে এটা পেত না। এই পর্যন্ত জামাত ইসলাম জীবনেও যেতে পারতো না। তারেক রহমান মানে অ্যাবসলিউটলি ক্ষমতা নিয়ে প্রায় 70%-এর উপরে জনগণের ভোট নিয়ে তারেক রহমান ক্ষমতায় চলে আসতো। কিন্তু যেহেতু তখন আসে নাই, আস্তে আস্তে যখন তারেক রহমান আসতে দেরি করেছে, তারপরে মানুষের ভিতরে বিভিন্ন বিষয় বোঝাপড়া হয়েছে, এই বোঝাপড়াগুলো করতে করতে বিএনপির ভোট সেখানে কমে গেছে। তো তারপরেও তারা ধরে রেখেছিল, আমরাও জানতাম এটি, কারণ জামাত ইসলাম ক্ষমতায় আসবে এরকম প্রস্তুতি তাদের ছিল না। ক্ষমতায় আসতে মিনিমাম একটা প্রস্তুতি লাগে। তো বিএনপি চিন্তা করলো যে কি রে, শেখ হাসিনা এত বছর ধরে খেলো, এত বছর ক্ষমতায় টিকে থাকলো, তখন কোনো কথা নাই, আর এখন আমাদের জন্য পথ সুগম হয়েছে, এখন তারা সংবিধান সংস্কার করতে বলে, ক্ষমতা কমাতে বলে, ক্ষমতায় থাকার পথ রুদ্ধ করতে চায়, ক্ষমতার যে লংজিভিটি সেইটি কমানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে। এটি তো হতে পারে না, এটি কোনো মতো অবস্থায় আমরা মানবো না। যার কারণে তারা ওই সময় বাগড়া দিয়েছে। তারই একেবারে বাস্তব নাটক মঞ্চস্থ হলো আজকে কি হলো,
একই সাথে দেখেন দুইটা বিষয় কিন্তু ঘটেছে। তারা সংবিধান সংস্কার কমিটির যে শপথ নেওয়ার কথা ছিল আজকে, একই সাথে দুইটা শপথ কিন্তু নেওয়ার কথা ছিল, তারা একটি নিয়েছে শুধু সংসদ সদস্য হিসেবে। সংবিধান সংস্কার কমিটির ওই শপথ তারা নেয় নাই, তার মানে ওটা তারা করবে না, কারণ ওইটা নাকি সংবিধানে নাই, 72-এর সংবিধানে ওইটা নাই। তাহলে 72-এর সংবিধানে প্রধানমন্ত্রিত্ব নাই, সেই প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেছেন, এর জন্য জবাব দিতে হবে আওয়ামী লীগের কাছেই। সাধারণ মানুষ হয়তো আপনাদের নাগাল পাবে না, আবার জুলাই গণঅভ্যুত্থানের মতো যদি বারুদ হয়ে যায় তাহলে অনেক কিছুই ঘটতে পারে, কিন্তু এখন বিএনপি মনে করছে যে হয়তো তাদেরকেও নাগাল পাবে না, যার কারণে তারা ওই সংবিধান সংস্কার করবে না এবং ওইখানে শপথ নেয় নাই। একদিকে তারা শপথ নেয় নাই, আর অন্যদিকে আরেকজনকে আদালতে পাঠিয়ে দিয়েছে। এক ব্যক্তি আদালতে গিয়ে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে হা ভোটের আয়োজন করা হয়েছিল, এই হা ভোট বাতিল চেয়ে আদালতে আবেদন করেছে, রিট করেছে। এটি কি চিন্তা করা যায়, ভাবা যায়? এটি আবেদন করেছে গণভোট বাতিল। সেখানে বিএনপি যত ভোট পায় নাই তার থেকেও ডাবল, বিএনপি যে ক্ষমতায় যাওয়ার জন্য যে ভোট পেয়েছে তার থেকে ডাবল ভোটে মানুষ ম্যান্ডেট দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের 60% উপরে। অথচ বিএনপি এই জনরায়কে আদালতের দোরগোড়ায়, আওয়ামী লীগের মতো আদালতের দোরগোড়ায় নিয়ে গেছে। আওয়ামী লীগ যেমন শেখ হাসিনা যেমন কোনো কিছু হলেই আদালতের কাছে পাঠিয়ে দিত, আদালতকে দিয়ে করাতো, বিএনপিও কিন্তু ঠিক তাই করলো, একই কাজ এবং দুটি একই সূত্রে গাঁথা। তারা যে শপথ নেয় নাই, এখান থেকেই তো আদালত মেসেজ পেয়ে গেছে। আদালত কি সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনেক কিছু আমাদের বাংলাদেশে কিন্তু অনেক কথা বলতে হয় না, মুখে বলতে হয় না, বা এটা করো ওটা বলতে হয় না, ইঙ্গিতেই বুঝে যায়। এখন যদি শেখ হাসিনার মতো বিচারপতি যারা আছেন তারা যদি প্রচন্ড দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয় তাহলে ওই রিটটি বাতিল করে দেবে, খারিজ করে দেবে, যে না জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আর যদি আদালত যে ওইটার দিকেই তাকায় থাকে যে মাঠে কি হচ্ছে, ওদিকে কি হচ্ছে রাজনীতির মাঠে, এই অনুযায়ী যদি তারা রায় দেয় তাহলে এই গণভোট এর কপালে কি আছে আল্লাহ জানে। যদিও শিশির মনির ঘোষণা দিয়েছেন যে এই গণভোটে যে রিট করা হয়েছে আমরা এর বিরুদ্ধে আইনগত লড়াই করব, আইনিভাবে লড়াই করব, এই লড়াই আমাদের জারি থাকবে। আমরা জানি না যে আমাদের কপালে কি আছে, আমরা শুধু দেখতে থাকি, যেহেতু আমাদের আদালতের দিকে চেয়ে থাকা ছাড়া আর কিছুই করার নাই। যদি আদালত গণমানুষের পক্ষে রায় দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি এই যে শপথ নেয় নাই এই দিকে তাকিয়ে থেকে রায় দেয় তাহলে তো তখন আমাদের ওই গান গাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না যে সে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না। অনেক ধরনের নতুন নতুন খবর দেখছেন, নতুন নতুন সিস্টেম দেখতেছেন। আজকে একটা ভিডিও দেখলাম, তারেক রহমান সাহেব প্রথম যে অফিস করতে গেলেন উনি আগে পিছিয়ে কোনো প্রোটোকল নিলেন না, নাই সেই পুলিশের বহর, নাই সেই মন্ত্রীদের বহর, কোথাও রাস্তায় আটকানো হয় নাই এবং কোথাও যানজটও পড়েন নাই। উনি একা গাড়িতে করে যাচ্ছেন, কেউ বুঝতেও পারে না এটা প্রধানমন্ত্রী যাচ্ছে, এবং তার গাড়িতে কোনো ফ্ল্যাগও ছিল না। এটা কি প্রতীকী? এটা যদি প্রতীকী হয়ে থাকে তাহলে কিছু বলবার নেই, কিন্তু এটা যদি উনি মেনটেন করেন তাহলে ওনাকে তো বাহবা দিতেই হবে যে উনি একটা ভিন্ন ধারার রাজনীতি করবার জন্য বাংলাদেশে এসছেন। এই যে যানজটের ব্যাপারটা আমরা বহু বছর যাবত দেখেছি যে বহু মানুষের কমপ্লেইন যে ভাই প্রধানমন্ত্রী যায়, প্রেসিডেন্ট যায়, পুরো রাস্তা আটকিয়ে রাখে, আমরা রাস্তায় গরমের মধ্যে বসে থাকি, বাসে কত মানুষ যে বদুয়া দেয় এর কোনো হিসাব নাই। এখান থেকে যদি আমরা স্বস্তি পাই তাহলে বুঝতে হবে যে আমরা একটা নতুন ধারার রাজনীতিতে যাচ্ছি। হ্যাঁ, নতুন ধারার রাজনীতি হবে, একদম যে নতুন ধারার হবে না সেটা বলা যায় না। কারণ কি দেখেন, জামাতের আমির সাহেব অনেক আগে বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় যাই, আমরা যদি এমপি হই, আমরা কোনো সরকারি প্লট নেব না, আমরা কোনো সরকারি গাড়ি নেব না, ট্যাক্সি গাড়ি নেব না। খুব বাহবা পেয়েছিলেন। আজকে আবার দেখলাম তারেক রহমান সাহেবের যে নতুন সরকার, ওনারাও বলেছেন ওনারা কোনো সরকারি গাড়ি নেবেন না, ট্যাক্সি গাড়ি নেবেন না, ওনারা কোনো প্লট নেবেন না। এগুলো তো নতুন ধারা। এই নতুন ধারা আস্তে আস্তে আমার মনে হয় আমরা যে স্বপ্ন দেখছি সেই দিকে হয়তো যাচ্ছি, কিন্তু বাধা পড়ে যায় এই জন্য যে এখনও দেখুন বাংলাদেশের কিছু কিছু জায়গায় বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটাচ্ছে। কারা ঘটাচ্ছে সেটা বের করার দায়িত্ব সরকারের। বিভিন্ন জায়গায় জামাতের লোকজনের উপর অ্যাটাক হচ্ছে, কোথাও বাড়ি পুড়িয়ে দিচ্ছে, কোথাও গাছপালা কেটে ফেলছে। এই দিকে তারেক রহমান সাহেবের আরও কড়া দৃষ্টি রাখা উচিত। উনি এই একা গাড়িতে গেলে যে বাহাবাটা পান, বা ওনার দল যখন বলে আমরা কোনো সরকারি সুযোগ সুবিধা দেবো না, তখন যে বাহাবাটা পান, পরবর্তীতে যখন এই সমস্ত সংবাদই ভার্চুয়াল মিডিয়াতে আসে তখন মানুষের আবার একটা বিরূপ ধারণা হয় যে এগুলো আপনি কি লোক দেখানো করছেন কিনা। গাড়ি নেওয়া, গাড়ি ভর ছাড়া রাস্তায় চলাচল, এগুলোর জন্য হয়তো মানুষ আপাতত খুশি হবে, কিন্তু মানুষ তার চেয়ে বেশি খুশি হবে যখন আপনার মানে এই যে শান্তি শৃঙ্খলা যেটা আছে বাংলাদেশে, এই শান্তি শৃঙ্খলা যদি বজায় রাখতে পারেন। আমরা দেখেছি আপনার কিছু কিছু মন্ত্রী মহোদয়রা অলরেডি স্ট্যাটাস দিয়ে বেড়াচ্ছেন যে এইবার যদি রমজানের সময় কোনো রকম এই ভোগ্য পণ্যের উপর অতিরিক্ত মূল্য নির্ধারণ করা হয় তাহলে আমরা দেখে নেব। ইটস ভেরি গুড আইডিয়া। এবং এই রমজানেই আপনাদের পরীক্ষা হয়ে যাবে। যদি আপনারা এই দ্রব্যমূল্যকে লাগামের মধ্যে রাখতে পারেন তাহলে প্রথমেই আপনারা একটা প্রশংসা পাবেন। দেখুন, প্রশংসা পাওয়ার জন্য খুব বেশি কিছু করতে হয় না তো। এই যে আজকে যে সমালোচনা হচ্ছে আপনার এই সরকারকে দিয়ে, তারেক রহমান সাহেবের নতুন সরকারকে দিয়ে, সেটা কি একটিমাত্র সমালোচনা, সেটা হলো এই জুলাই সনদ নিয়ে যে প্রবলেমটা শুরু হয়েছে, এই যে সংবিধান সংস্কার পরিষদের যে আপনারা ওতটা নিলেন না, এটা নিয়ে এখনো জনমানবে আলোচনা চলছে। কিন্তু মানুষ স্বস্তিতে আছে এই জন্য যে সালাউদ্দিন সাহেবের সেই কথাটি শুনবার পর যে না আমরা এটা দেখছি, এটা হবে, আমরা অ্যাকচুয়ালি নিয়মের মধ্যে এসে আমরাও শপথ গ্রহণ করবো, এটা হওয়া উচিত। দেখুন, আমরা বাংলাদেশের মানুষ বেশি কিছু তো চাই না। এই রমজানে যদি আপনারা দ্রব্যমূল্যটা কন্ট্রোল রাখতে পারেন, তারপর সংসদে বসে যদি সংস্কার নিয়ে যে আলোচনাগুলো হয়েছে, জুলাই সনদ নিয়ে যে আলোচনাগুলো হয়েছে, এর মধ্যে কিছু পরিবর্তন করে যদি বাংলাদেশের মানুষকে আপনারা একটা নতুন কিছু উপহার দিতে পারেন, তাহলে আপনারা থেকে যাবেন অনেক দিন। কোনো রকম আন্দোলন হবে না, কোনো রকম ঝুটঝামেলা হবে না, রাস্তায় কোনো মানুষের বিপদে পড়ে বসে থাকতে হবে না। যেদিক দিয়ে মিছিল যাচ্ছে, এদিক দিয়ে জ্বালাও পোড়া হচ্ছে, এই জ্বালাও পোড়াও এই মিছিল বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। এবং এর জন্য
সমস্ত দায় দায়িত্ব সরকারকে দিতে হবে। যে সরকারটা এসছে, আমি সরকারটাকে কিছু কিছু কর্মের জন্য যেমনটি সাধুবাদ দিতে পারি, কিছু কিছু ভুলভ্রান্তি হলে তার জন্য ওই দায়িত্ব আপনারই দিতে হবে, অন্য কেউ নিবে না। এই যে দেখুন, বাংলাদেশে যে আলোচনাটা এখন চলছে ডক্টর খলিলুর রহমানকে নিয়ে, যে আলোচনাটা চলছে সংবিধান সংস্কার পরিষদের যে ওত নিয়ে, এগুলো ঘুচানো তো কোনো বড় ব্যাপার নয়। আপনারা এসছেন, মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে, আপনাদের কাছে একটা ভালো বিরোধী দল আছে, আপনারা সংসদে যাবেন, সুন্দর করে সংসদ চালাবেন। আমরা দেখব রাষ্ট্র দিন দিন এগিয়ে যাচ্ছে, কারণ অনেক অনেক পাহাড় সমস্যা নিয়ে কিন্তু আপনারা সরকারে এসছেন। এর মধ্যে যদি নতুন কোনো সমস্যা হয়, সেটা পলিটিক্যালি মানুষের রাস্তায় নেমে আন্দোলন করা বা কোনো মামলা মোকদ্দমা করা, এইগুলি নিয়ে যদি নতুন করে সমস্যা হয়, তাহলে আপনারা আসল যে সমস্যা সেখানে হাত দিতে পারবেন না। আপনারা হেরে প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনের নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।